প্রায় আলুথালু বেশে কমলা যখন বাইরের ঘরে এলো, তখন রক্তে ভেজা অচেতন কাশীনাথ একটা সোফার উপর পড়েছিল। সারা শরীরে ধুলো আর জমাট বাঁধা রক্ত। নাক, মুখ, চোখ দিয়ে অজস্র রক্ত বের হয়ে সেখানে শুকিয়ে গেছে। চিৎকার করে কমলা মাটিতে মূর্ছা গেল। গপ্পমীরের ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্পমীরের ঠেকে এবার শনিবার রাত ৯টার পাশাপাশি রোববার সন্ধে ৬টাতেও জিএমটি শর্টস। গপ্পমীরের ঠেকের আজকের গপ্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কাশীনাথ। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। দুঃখ জন্ম প্রবৃত্তি দোষ মিথ্যা জ্ঞানানাম উত্তরোত্তরা পায়ে তদনন্তরা ভাবাদপবর্গ। দুঃখ জন্ম প্রবৃত্তি দোষ ভোর ৪টে থেকে স্নান সেরে আহ্নিক শেষ করে টিকিটি বেশ উঁচিয়ে বেঁধে কাশীনাথ যখন ধনঞ্জয় ভট্টাচার্যের টোলের বারান্দায় বসে দর্শনের সূত্র আর ভাষ্য গুনগুন স্বরে মুখস্থ করত, তখন বাইরের জগতের কথা তার আর মনে থাকত না। চওড়া কপাল আর দীর্ঘকায় কাশীনাথ বন্দ্যোপাধ্যায় দর্শন শাস্ত্রের গভীরে প্রবেশ করে নিজেকে একেবারে হারিয়ে ফেলত। তাকে ওই অবস্থায় দেখে লোকে কত কি বলতো। কেউ বলতো সে তার বাবার মতোই মস্ত পণ্ডিত হবে, আবার কেউ বলতো বাবার মতো অত পড়ে পড়ে হয়তো পাগলই হয়ে যাবে। যাঁরা তার পাগল হওয়ার ভয় পেতেন তাঁদের মধ্যে কাশীনাথের মামা একজন। তিনি মাঝে মাঝে বলতেন, শোনো বাপু, তুমি গরিবের ছেলে, তোমরা তো পড়ে কি হবে? যা শিখেছ তাতেই কোনো মতে এক মুঠো আতপ চাল, একটা গামছা আর দুটো বাসন কোসন অনায়াসেই জুটে যাবে। অত পড়ে কি শেষে স্বর্গীয় বন্দ্যোপাধ্যায় মশায়ের মতো ঘরের কোণে চুপ করে বসে মাথা নাড়বে? এখন যা আশা আছে সেটাও তখন আর থাকবে না। এইসব কথা কাশীনাথের এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যেত। পাগল হয়ে যাওয়ার ভয়ে মামা বকাবকি করতেন। সংসারের কাজকর্ম কিছু দেখে না বলে মামি তাড়না করতেন। ব্যাকরণ সাহিত্যে দখল জন্মেছে দেখে বড় মামাতো ভাইয়েরা ঠাট্টা তামাশা করত। কিন্তু কাশীনাথ হয় এসব মুখ বুঝে সহ্য করত, নয়তো এসব কথার গুরুত্বই বুঝতে পারত না। যাই হোক, ফল গিয়ে দাঁড়াতো একই। সে রোজ যা করে আজও তাই করে। সন্ধ্যের সময় কখনো মাঠে মাঠে নিজের মনে ঘুরে বেড়ায়, কখনো নদীর ধারের একটা পুরনো অশ্বত্থ গাছের শিকড়ের উপর বসে অস্তগামী সূর্যের লাল আভা কিভাবে একে একে আকাশে মিলিয়ে যায় তা চেয়ে চেয়ে দেখে। কখনো গ্রামের জমিদার বাড়ির শিব মন্দিরে শিবের আরতি আধবোঝা চোখে অনুভব করে, কখনো বা এসব কিছুই করে না। শুধু মামার চণ্ডীমণ্ডপের অন্ধকার কোণে কম্বলের আসন পেতে চুপ করে বসে থাকে, যেন জগতে তার কোনো কাজ নেই, উদ্দেশ্য নেই, কামনা নেই। 12 বছর বয়সে তার বাবা মারা যান। এখন বয়স 18। এই 6 বছর মামা বাড়িতে এভাবেই কেটে যাচ্ছে। সে এখন কি করছে, পরে কি করবে, আগে কি করেছিল, এখন কি করা উচিত, এসব কথা তার মনে ঠাঁই পেত না। যেন তার চিরদিন এভাবেই কাটবে, যেন এভাবেই চিরকাল মামাবাড়ির দুবেলা দুমুঠো ভাত আর তিরস্কার জুটে যাবে। যেন তাকে আর কোথাও যেতে হবে না, আর কিছুই করতে হবে না। তার সেই নিস্তব্ধ অন্ধকার কোণটি যেন চিরকাল তারই থাকবে। কেউ কোনোদিন সেটা দখল করতে আসবে না বা তাকে অন্য কোথাও সরে বসতে বলবে না। পাড়ার কেউ কেউ দয়া করে ডেকে বলতো, কাশীনাথ, এভাবে কারো চলেনি, তোমারও চলবে না, যাও কিছু একটা করো। কাশীনাথ জবাব দিত না, শুধু মনে মনে ভাবত, কি করছি আর কি আমাকে করতে হবে। এভাবেই কাশীনাথের দিন কাটছিল।
ও গ্রামের জমিদারের নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। প্রিয়নাথ বাবুরা উচ্চ বংশ এবং অত্যন্ত ধনী। যখন দেখলেন শুধু বংশমর্যাদার খাতিরে এত বড়লোক হয়েও অনেক খুঁজেও সর্বগুণসম্পন্ন কোনো পাত্র পাওয়া গেল না, তখন তিনি কৌলিন্য প্রথার ওপর চটে গেলেন। গিন্নিকে কথা বললে গিন্নি বললেন, আমার এক মেয়ে ছাড়া আর কেউ নেই, আমার আর কুল নিয়ে কি হবে? গ্রামেই গুরুর বাড়ি। তার মত জানতে চাইলে তিনি বললেন, হরি হরি, এও কি সম্ভব? তোমার টাকার অভাব নেই, কোনো দরিদ্র কুলীন ছেলেকে কন্যাদান করে জামাই আর মেয়েকে নিজের বাড়িতেই রেখে দাও। দেখতেও ভালো হবে, শুনতেও ভালো লাগবে। এত বড় বংশ, এর মর্যাদা কি ক্ষুণ্ণ করা সাজে? প্রিয়বাবু বাড়ি এসে এক কথা জানালেন। গিন্নি খুশি হয়ে মত দিলেন, তাই করো, যে কদিন বাঁচি কমলা আমার কাছেই থাকুক। তাই হলো। গরিব দেখে বিয়ে দিয়ে নিজের কাছেই রাখবেন বলে প্রিয়বাবু একদিন মধুসূদন মুখুজ্জে মশাইয়ের বাড়িতে এসে হাজির হলেন। মধুসূদন শর্মা তখন যজমান বাড়িতে পুজো করতে যাচ্ছিলেন। হঠাৎ এত বড় সম্ভ্রান্ত লোকের আগমনে খুব সংকুচিত হয়ে পড়লেন। কোথায় বসতে দেবেন ভেবে পেলেন না। প্রিয়বাবু বুঝলেন মধুসূদন একটু অপ্রস্তুত হয়ে পড়েছেন। মশাইয়ের কাছে একটা দরকার আছে, চলুন ভেতরে গিয়ে বসি। আগে হ্যাঁ, চলুন, কিন্তু তা না, তা কিছুই নয়, চলুন বসে সব বলছি। তখন দুজনে চণ্ডী মণ্ডপে এসে বসলেন। আপনার ভাগ্নেটি কোথায়? আর কোথায়, ভট্টাচ মশাইয়ের টোলে পড়ছে। একবার ডেকে পাঠান। হ্যাঁ, পাঠাচ্ছি। কোনো প্রয়োজন আছে কি? ডাকুন আগে, বিশেষ প্রয়োজন আছে। মধুসূদন কিছুতেই বুঝে উঠতে পারলেন না ওই অপদার্থ ছেলেটার সঙ্গে এত বড় মানুষের কি দরকার থাকতে পারে। বরং একটু ভয় পেয়েই বললেন, এই কিছু করেছে কি? কি করবে? তবে তাকে নিজের জামাই করব ঠিক করেছি, আর সেই সূত্রে আপনি আমার বৈবাহিক। যে কথা ভেবে তার হাসি পেয়েছিল মধুসূদন তা জানতে পারলে হয়তো আর কথাই বলতেন না। মধুসূদন অবাক হয়ে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, কাকে? কাশীনাথকে? হ্যাঁ। কেন? অত বড় কুলীন ছেলে আমি আর কোথাও খুঁজে পেলাম না। আপনার এই বিয়েতে কি অমত আছে? অমত? এ তো পরম ভাগ্যের কথা। কিন্তু কিন্তু সে যে পাগল। পাগল? কই, এ কথা তো শুনিনি। মানে ওর বাবা পাগল ছিল। কাশীনাথের বাবাকে প্রিয়বাবু খুব ভালো করেই চিনতেন। এটাও জানতেন যে তাকে অনেকেই পাগল বলতো। প্রিয়বাবু কিছুক্ষণ ভেবে বললেন, তো ছেলেটির নাম কি? আগে কাশীনাথ, কাশীনাথ বন্দ্যোপাধ্যায়। ওকে ডেকে পাঠান, আমি একবার দেখব। মধুসূদন তাকে ডাকতে পাঠালেন। যে ডাকতে গেল সে তাঁরই ছোট ছেলে। কাশী দাদা। কাশীনাথ উত্তর দিল না। আবার ডাকল। কাশী দাদা। এবার কাশীনাথ মুখ তুলে চেয়ে বলল, কি? তোমাকে বাবা ডাকছেন। কেন? তা জানি না, ও গ্রামের জমিদার বাবু এসেছেন, তিনিই তোমাকে ডেকে পাঠিয়েছেন। কাশীনাথ ধীরে ধীরে বই বন্ধ করে বাড়ি এলো এবং যেখানে প্রিয়বাবু ও তার মামা বসেছিলেন সেখানে এসে বসল। প্রিয়বাবু তার অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দেখে নিয়ে বললেন, এই যে কাশীনাথ, কোথায় ছিলে? আগে ভট্টাচ মশাইয়ের টোলে পড়ছিলাম। ব্যাকরণ পড়েছো? হ্যাঁ। সাহিত্য পড়েছো? আগে সামান্যই পড়েছি। তা এখন কি পড়ছো? সাংখ্য দর্শন। আচ্ছা, যাও পড়োগে। আগে কাশীনাথ চলে গেল। তাকে কেন ডাকা হলো আর কেনই বা যেতে বলা হলো তার কিছুই সে বুঝল না। টোলে এসে আবার বই খুলে বসল। সে চলে গেলে প্রিয়বাবু বললেন, কি পাগলের কথা যেন বলছিলেন? আগে না, ঠিক ঠিক পাগল নয়, তবে ওই ওই একরকম আর কি। তাই কেউ কেউ ওকে পাগল বলে। কি রকম?
ধরুন ওই সবসময় বই নিয়ে বসে থাকে, নয়তো আপন মনে ঘুরে বেড়ায়, কোনো কথা বা কাজে থাকে না, এই রকম। আর কিছু করে? হয়তো কখনো কোনো অন্ধকার ঘরের কোণে একা চুপ করে বসে থাকে। আর কিছু? এই হাসির মানে মধুসূদন যেন কিছুটা বুঝতে পারলেন। একটু লজ্জিত হয়ে বললেন, আগে না, আর কিছু নয়। তবে বাড়ির ভেতরে একবার জিজ্ঞেস করে আসুন, তাদের যদি মত হয় তো এই মাসের মধ্যেই বিয়ে দিয়ে ফেলি। ভেতরে এসে মধুসূদন গিন্নিকে এ কথা জানালে তিনি যেন আকাশ থেকে পড়লেন। অবাক ভাবটা একটু কমলে বললেন, আচ্ছা একটা কথা বলো, কাশির সঙ্গে প্রিয়বাবুর মেয়ের বিয়ে? তুমি কি পাগল হলে নাকি? আরে এতে পাগলের কি আছে? নেই কি? কাশীনাথ কত বড় কুলিনের ছেলে মনে আছে? বলি, আমার হরির সঙ্গে হয় না? দুজনেই জানতেন তা হওয়ার নয়। কর্তাও দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে মত কি? মত আর কি, হলে হোক। কর্তা বাইরে এসে জোর করে হাসি মুখে বললেন, প্রিয়বাবু, বললাম বুঝলেন, গিন্নি তো এতে যাকে বলে আনন্দের সীমা নেই। আসলে উনি কাশীর মায়ের মতো, বুঝলেন। কাশীর যখন 2 বছর বয়স তখন আমার বোনের মৃত্যু হয়, সেই থেকেই উনি একরকম মানুষ করেছেন। তারপর যখন বারুজ্য মশাই মারা গেলেন তখন থেকে তো এখানেই আছে। সবই আমি জানি। আপনি এক কাজ করুন, আজই সব পাকা করে ফেলুন। আরে কি আর ঠিক করতে হবে? আপনার যেদিন সুবিধা হবে সেদিনই আমি আশীর্বাদ করে আসব। সে কথা নয়, কৌলিন্যের মর্যাদার ব্যাপারটা। দেখুন, সে বিষয়ে আমি আর কি বলবো, আপনি যা বলবেন তাই হবে। তবে আপনার হবু জামাইয়ের মামি, তিনি তো মা, তার মতামত একবার নেওয়া দরকার। অবশ্যই অবশ্যই, তাই তো বলছিলাম। পরে মামির মত নিয়ে প্রিয়বাবুর ইচ্ছেতেই ঠিক হলো যে মায়ের মতো মামি 1000 টাকা নগদ না নিয়ে কিছুতেই কাশীর বিয়ে দেবেন না। তাই হলো। প্রিয়নাথ বাবু এতে আপত্তি করলেন না। আগে যাই হোক না কেন, যখন দেখল যে সে পাকাপাকিভাবে ঘর জামাই হয়ে পড়েছে, তখন কাশীনাথের মনে আর সুখ রইল না। এখন সে যেখানে ইচ্ছে সেখানে আর যেতে পারে না, যেখানে খুশি দাঁড়াতে পারে না, যার তার সাথে কথা বলতে পারে না। সব কিছু থেকে তাকে যেন আলাদা করে রাখা হয়েছে। সে যেখানে যেতে চায় সেখানেই হয়তো তার শ্বশুরের অমত, নয়তো শাশুড়ি ঠাকুরুন চেঁচিয়ে ওঠেন, কি আমার জামাই অমুকের মাটি মারাবে? জামাই তখনই কুঁকড়ে যায়। কেন এমন হলো, কেন তাকে এভাবে রাখা হচ্ছে, কার কি লাভ এতে, কাশীনাথ কিছুতেই বুঝতে পারে না। মাঝে মাঝে মনকে বোঝায়, আমি কি আর যাতা লোক যে যা খুশি করব? কিন্তু ভেতরটা কেঁদে ওঠে। শান্তি নেই, স্বস্তি নেই। সে আগে কাঁটা ঝোপের বনে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াতো, এখন সোনার খাঁচায় বন্দী হয়েছে তা বুঝতে পারে। অসীম সাগরে ভেসে যাচ্ছিল, এখন তাকে একটা চারদিকে ঘেরা পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। সাগরে যে সে খুব সুখে ছিল তা নয়, সেখানে ঝড় বৃষ্টি আর ঢেউয়ের মার খেতে হতো। কিন্তু এই পরিষ্কার পুকুর তার কাছে আরো যন্ত্রণাদায়ক মনে হতে লাগলো। এক এক সময় মনে হতো যেন এক কড়াই গরম জলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সবাই মিলে পরামর্শ করে তার শরীরটাকে যেন কিনে নিয়েছে, সেটা যেন আর তার নিজের নেই। মাথায় সেই টিকি নেই, গলায় তুলসীর মালা নেই, সেই খালি পা নেই, খালি গা নেই, ধনঞ্জয় ভট্টাচার্যের টোল নেই, নদীর ধারের অশ্বত্থ গাছ নেই, চণ্ডীমণ্ডপের কোণ নেই, কিছুই নেই। সে যেন নতুন জন্ম নিয়ে আগের জন্মের সব কিছু ঝেড়ে ফেলেছে, অথবা তার শরীর আর মন যেন ঝগড়া করে আলাদা হয়ে গেছে। সন্ধ্যের সময় মনটা যখন নদীর ধারের অশ্বত্থ তলায় কিংবা মাঠের ভেতর কৃষকদের মাঝে ঘুরে বেড়ায়, শরীরটা তখন হয়তো দামি পোশাকে সেজে গাড়ি চড়ে হাওয়া খেয়ে আসে।
মনটা যখন গামছা বেঁধে নদীর জলে ঝাঁপিয়ে পড়ে, শরীরটা তখন হয়তো জলচৌকির ওপর বসে চাকরের হাতে সাবান দিয়ে পরিষ্কার হয়। এইভাবে একজন কাশীনাথ সব সময় দুটো কাজ করে বেড়ায়, অথচ কোনো কাজই তার মনের মতো হয় না, সম্পূর্ণও হয় না। কদিন এভাবেই কাটল। 1 মাস 2 মাস করে শ্বশুর বাড়িতে তার 1 বছর কেটে গেল। প্রথম কয়েক মাস তার মন্দ কাটেনি। আমোদ উৎসাহে এক নতুনত্বের মোহে নিজের অবস্থার ভালো মন্দ তলিয়ে দেখার সময় পায়নি। যখন পেল তখন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। অন্য কেউ না বুঝলেও কমলা বুঝল। তার চোখ স্বামীর অবস্থা ধরে ফেলল। একদিন কমলা বলল, আচ্ছা, তুমি এমন শুকিয়ে যাচ্ছ কেন গো? কে বললো? আমার চোখ বলল। ভুল বলছে। কমলা জেদ ধরল। কি হয়েছে আমাকে বলবে না? আর কিছুই তো হয়নি। হয়েছে। হয়নি? নিশ্চয়ই হয়েছে। আমার মন সব বুঝতে পারে। কাশীনাথ মুখ ঘুরিয়ে বলল, তুমি বড্ড বিরক্ত করো, আমি এখান থেকে যাই। কাশীনাথ চলে যাচ্ছে দেখে কমলা তার হাত ধরল। যেও না, যেও না লক্ষ্মীতে, আমি আমি আর কোনো কথা জিজ্ঞেস করব না। কাশীনাথ একবার বসল, কিন্তু পরক্ষণেই উঠে চলে গেল। কমলা আর বসতে বলল না, কিন্তু সে চলে গেলে বালিশে মুখ গুঁজে কাঁদতে লাগল। কাশীনাথ বাইরে এসে চারদিকে তাকিয়ে দেখল তার উপর কারও নজর নেই। তখন ধীরে ধীরে ফটক পার হয়ে রাস্তা ধরে চলতে লাগলো। অনেক দূর গিয়ে দেখতে পেল একজন দারোয়ান তার পেছনে আসছে। কাশীনাথ বিরক্ত হয়ে ফিরে বলল, এই, তুই কোথায় যাচ্ছিস রে? সে সেলাম করে বলল, আপনার সঙ্গে। আমার সঙ্গে যেতে হবে না, তুই ফিরে যা। সন্ধ্যার সময় একা বেরোবেন? কোনো উত্তর না দিয়ে কাশীনাথ চলতে লাগলো। দারোয়ান বেচারা কি করবে বুঝতে না পেরে একটু দাঁড়িয়ে নিজের বুদ্ধি খাটিয়ে ঠিক করল যাওয়াই উচিত। কাশীনাথ সেদিকে লক্ষ্যই করল না। আপন মনে চলতে চলতে মামার বাড়ি এসে উপস্থিত হল। ভেতরে ঢুকে শূন্য মনে একটা ঘরের বারান্দায় এসে বসল। অনেকক্ষণ বসে থাকার পর হরিবাবু বেড়াতে যাচ্ছিলেন, তিনি তাকে দেখতে পেলেন। কিন্তু সন্ধে হয়েছে, বারান্দায় অল্প অন্ধকারও আছে, তাই ঠিক করে চিনতে পারলেন না। কাছে এসে বললেন, কে ওখানে? আমি। হরিবাবু খুব অবাক হওয়ার ভান করে বললেন, কে? আরে জামাই বাবা নাকি? ও মা, মা, আরে দেখে যাও, জমিদারদের জামাই বাবা এসেছেন। বসবার জায়গাও কেউ দেয়নি। কাশীনাথ চুপ করে রইল। হরির মা বাইরে এলেন। ও মা, তাই তো? হ্যাঁ রে, দুঃখী মামিকে মনে পড়েছে বাবা? কাশীনাথ বরাবরের মতো চুপ করেই রইল। তখন মামি নিজের মেয়ে বিন্দুবাসিনীকে ডেকে বললেন, ও বিন্দু, একবার এদিকে আয় মা, তোর কাশি দাদা এসেছেন, একটা বসার আসন দে। আমি ততক্ষণ আন্নিকটা সেরে আসি, তুমি বসো বাবা। বিন্দুবাসিনী মধুসূদনের দ্বিতীয় মেয়ে। গৃহস্থ ঘরের বউ বলে বাপের বাড়িতে খুব একটা আসতে পারে না। আজ মাসখানেক হলো এখানে এসেছে। আসার পর থেকে তার কাশী দাদার সঙ্গে দেখা হয়নি। কাশী দাদাকে সে খুব ভালোবাসত, তাই নাম শুনেই ছুটে বাইরে এলো। এসে দেখল কেউ কোথাও নেই, শুধু একজন বাবু অন্ধকার বারান্দায় বসে আছেন। এমন বাবু সাজা কাশী দাদাকে সে আগে কখনো দেখেনি। বড় লোকে জামাই হয়েছে আর বাবু হয়েছে দেখে তার হাসি পেল, কিন্তু কাছে এসে অন্ধকারেও দাদার মুখখানা এত মলিন মনে হলো যে সে আর হাসতে পারল না। কাশীনাথের মুখ বিষণ্ণ হতে আগে কেউ দেখেনি, বিশেষ করে বিন্দু। বাড়ির মধ্যে সেই কেবল কাশীনাথকে কিছুটা চিনতে পেরেছিল। সে কাছে এসে হাত ধরে বলল, কাশী দাদা, এখানে একা কেন? চলো আমার ঘরে গিয়ে বসবে, চলো। কাশীনাথ বিন্দুর ঘরে এসে বিছানার ওপর বসল। আমি কতদিন এসেছি এখানে, তুমি একদিনও দেখতে আসোনি কেন? আসতে পারিনি বোন। কেন আসতে পারোনি? আসতে দেয় না।
দেয় না? সে কি? ওই রকমই। বিন্দু দুঃখ পেয়ে জিজ্ঞেস করলো, তোমাকে যেখানে ইচ্ছে সেখানে যেতে দেয় না? না, দেয় না। আমি কোথাও গেলে শ্বশুর মশাইয়ের অপমান বোধ হয়। বিন্দু বুঝল এসব কথা বলতে কাশীনাথের কষ্ট হচ্ছে, তাই অন্য কথা পেড়ে বলল, ও সব বাদ দাও। আচ্ছা দাদা, তোমার বউ দেখালে না তো? কাশীনাথ এটাতেও চুপ করে রইল। বিন্দু আবার বলল, কেমন হয়েছে বউ? ভালো। তবে আমি একদিন গিয়ে দেখে আসবো। কাশীনাথ মুখ তুলে বিন্দুর মুখের দিকে চাইল। যেও। এমন সময় সশব্দে একটা গাড়ি এসে সদর দরজায় থামল। বিন্দু বলল, ওই বুঝি তোমার গাড়ি এলো? বোধ হয়। যাওয়ার সময় কাশীনাথ জিজ্ঞেস করল, কবে যাবে? কোথায়? বউ দেখতে। বিন্দু মুখ টিপে হেসে বলল, তোমার যখন সুবিধা হবে সেই দিন এসে নিয়ে যেও। কাল আসবো। এসো। পরদিন কাশীনাথ গাড়ি নিয়ে নিজেই এলো। বিন্দুর যাওয়ার সময় কোথা থেকে হরিবাবু এসে পড়লেন। তিনি আসার সময় গাড়ি দেখে কাশীনাথের আগমনটা আন্দাজ করেছিলেন। ভেতরে এসে বিন্দু কোথায় যাচ্ছে জিজ্ঞেস করায় মা বললেন, ওই বৌমাকে একবার দেখতে যাচ্ছে। কোন বৌমাকে? ওই জমিদারের মেয়েকে? মা কথা বললেন না। তখন হরিবাবু খুব গম্ভীর হয়ে বললেন, বিন্দু যদি ওখানে যায় তবে এ জন্মে আমি আর ওর মুখ দেখব না। সে কি রে, ভাইয়ের বউকে দেখতে যাবি তাতে দোষ কি? দোষের কথা তোমাকে বুঝিয়ে দেওয়ার সময় আমার নেই। বিন্দু যদি আমার কথা না শোনে তাহলে এ বাড়িতে সে যেন আর না আসে। হরিদাদা কি প্রকৃতির মানুষ বিন্দুর তা অজানা ছিল না। সে নিঃশব্দে ঘরে গিয়ে কাপড় চোপড় খুলে রাখল। কাশীনাথ দাঁড়িয়ে সবটা দেখল। তারপর মলিন মুখে গাড়িতে এসে বসল। সন্ধ্যের সময় কমলা জিজ্ঞেস করল, কই ঠাকুরজি এলেন না? তারা পাঠালেন না। হুমা, কেন? তা জানি না, বোধহয় এখানে পাঠাতে তাদের লজ্জা হয়। কথাগুলো কমলার বুকের ভেতরে গিয়ে বিঁধল। জমিদার প্রিয়বাবুর একমাত্র সন্তান কমলা। প্রিয়বাবু আগেও দুবার বিয়ে করেছিলেন, কিন্তু কোনো সন্তান হয়নি। সেই দুই স্ত্রী মারা যাওয়ার পর মনের দুঃখে বৃদ্ধ বয়সে আরেকবার বিয়ে করেন, আর তারই ফল এই একটি মাত্র কন্যা সন্তান। নিঃসন্তান মানুষের সন্তান হলে সেটি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তার কোনো তফাৎ থাকে না। তাই কমলা কর্তার ওপর কর্তা, গিন্নির ওপরও গিন্নি। তার কথা কাটে বা অমান্য করে বাড়ির মধ্যে এমন ক্ষমতা কারো ছিল না। কমলা ধনবতী, বিদ্যাবতী, রূপবতী, গুণবতী, সব বিষয়েই সর্বময়ী কর্ত্রী। তবু একজনকে কিছুতেই সে আয়ত্তে আনতে পারল না, আর সেটি হলো তার স্বামী। কমলা অনেক চেষ্টা করে দেখেছে, রাগ করে দেখেছে, দুঃখ করে দেখেছে, মান অভিমান করে দেখেছে, আদর যত্ন করে দেখেছে, কিন্তু কিছুতেই স্বামীর মন জয় করতে পারেনি। জয় করা তো দূরের কথা, তার মনে হয় কাছে পর্যন্ত যেতে পারেনি। একজন দরিদ্র লোক যে কত বড় মন নিয়ে তার স্বামী হয়ে এসেছে তা সে কিছুতেই বুঝতে পারে না। রোজ দুবেলা কমলা প্রার্থনা করত, ঠাকুর, ঠাকুর ওর মনটি আমাকে বুঝিয়ে দাও, ঠাকুর বুঝিয়ে দাও। মাঝে মাঝে মনে করত, বোধহয় মনই নেই, তাই বুঝতে পারি না। কমলার কাছে তার স্বামী একটা জটিল রহস্য হয়ে দাঁড়ালো। যত দিন যেতে লাগলো রহস্য সমাধান হওয়া তো দূরের কথা, আরো বেশি জটিল হয়ে উঠল। কখনো সে ভাবত স্বামীর এত ভালোবাসা হয়তো কোনো স্ত্রী কোনোদিন পায়নি। আবার কখনো মনে হতো এত অবহেলাও হয়তো কেউ কোনো দিন পায়নি। তবুও কমলার দিন কাটতে লাগলো। শুধু কাটে না কাশীনাথের, বইতেও আর মন বসে না, চুপ করে বসে থাকতেও বিরক্তি লাগে, কথাবার্তা বা আমোদ আহ্লাদেও ইচ্ছে নেই। অমন হৃষ্টপুষ্ট শরীর শুকিয়ে যেতে লাগলো, ফর্সা গায়ের রং কালো হয়ে গেল। দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে দেখে
কমলা কপালে হাত দিল। আগে সে প্রতিজ্ঞা করেছিল এ কথা আর জিজ্ঞেস করবে না, কিন্তু সেই প্রতিজ্ঞা আর রাখা গেল না। স্বামী এলে তাঁর পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো কমলা। কি কমলা, ওঠো ওঠো কমলা, ওঠো কমলা, কি ছেলে মানুষই করছো, ওঠো। কাশীনাথ অপ্রস্তুত হয়ে কমলার হাত ধরে তাকে তোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কমলা কথা বলল না। অনেকক্ষণ কান্নাকাটি করে পায়ের উপর মুখ রেখে বলল, তুমি আমাকে একেবারে মেরে ফেলো, এভাবে একটু একটু করে পুড়িও না। কেন, আমি কি করেছি? তাকে তুমি জানো না? কই, কিছুই না। আর যা খুশি করো তুমি, কিন্তু আমার দাঁড়ানোর একটু জায়গা রেখো। এবার কাশীনাথ কমলাকে তুলতে পারল। কমলা, ওঠো 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 কমলা। কাছে বসিয়ে আদর করে জিজ্ঞেস করলো, বসো বসো। কি হয়েছে, পরিষ্কার করে বুঝিয়ে বলো তো। তুমি রোজ রোজ এমন হয়ে যাচ্ছ কেন? আমার শরীর কি খুব খারাপ হয়েছে? কমলা চোখে আঁচল দিয়ে কাঁদছিল। ওভাবেই ঘাড় নেড়ে জানালো, হয়েছে তো। আমিও বুঝতে পারছি হয়েছে, কিন্তু কি করব বলো। কমলা মুখ তুলল। ওষুধ খাও। ওষুধে যে সারবে না। তবে কিসে সারবে? তা জানি না। ওষুধে সারবে না, কিসে সারবে তাও জানো না। তবে কি আমার কপালটা একেবারে পুড়িয়ে দেবে? কাশীনাথ সাদাসিধে মানুষ, টোলে পড়া বিদ্যা সোহাগ আদর জানত না। প্রেমের কথা বলাও তার আসতো না, কিন্তু এখন স্বাভাবিক মমতায় কমলার হাত ধরে চোখ মুছিয়ে দিয়ে সে বলল, এখানে সুখ পাই না, তাই বোধহয় এমন হয়ে যাচ্ছি। তবে এখানে থাকো কেন? না থাকলে কোথায় যাব বলো? এখান ছাড়া কি আর জায়গা নেই? যেখানে সুখ পাও সেখানে কি থাকো? তা হয় না। কেন হয় না? এখানে না থাকলে কি শ্বশুর মশাই আর ভালো লাগবে? আর এভাবে শুকিয়ে গেলেই কি তার ভালো লাগবে? ভালো লাগবে না, কিন্তু উপায় কি? তোমার বাবা গরিব দেখছি। ছি। কমলা মুখ চেপে ধরল। ওসব কথা বলো না। তুমি আমাকে সব খুলে বলো, আমি ঠিক একটা ব্যবস্থা করে দেব। বলো না। কাশীনাথ একটু চিন্তা করে বলল, কমলা, সব কথা তোমাকে খুলে বলা যায় না। আবার কিছুক্ষণ চুপ থেকে বলল, এসব দেখে শুনে মনে হয় আমাদের এই বিয়ে না হলেই ভালো হতো। কেন? তুমি বলো তো, আমাকে পেয়ে কি একদিনের জন্য সুখী হয়েছ? আমি সোহাগ জানি না, আদর জানি না, ধরতে গেলে কিছুই জানি না। তোমাদের এই বয়সে কত স্বাদ, কত ইচ্ছে, কিন্তু তার একটাও কি আমাকে দিয়ে পূরণ হয়? আমি যেন তোমার স্বামী নই, শুধু তার ছায়া। কমলার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সব কথা সে ভালো করে বুঝতেও পারল না। একটা কথা তার অন্তরের ভেতর থেকে এতক্ষণ ধরে বেরোনোর জন্য ছটফট করছিল। সেটাকে যেন জোর করে একটা বন্ধ ঘরে আটকে রাখা হয়েছে। অনেক ধস্তাধস্তির পর এবার সেটা বেরিয়ে পড়ল। তুমি কি আমাকে দেখতে পারো না? সে কথা আর একদিন বলবো। না, বলো। আমাকে বিয়ে করে কি তুমি সুখী হওনি? কি জানি, হয়তো না। শুনে কমলার সারা শরীর জ্বলে উঠল। ঠিক এই সময় একজন দাসী বাইরে থেকে বলল, দিদিমণি, মার খুব জ্বর হয়েছে, তোমাকে ডাকছেন। কমলা চোখ মুছে বাইরে চলে গেল। গিন্নির সেই জ্বর আর সারল না। 15 দিন ভুগে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। স্ত্রীর মৃত্যু প্রিয়বাবুর মনে খুব লাগল। এই বৃদ্ধ বয়সে তিনিও বুঝলেন তাকে আর বেশি দিন পৃথিবীতে থাকতে হবে না। এবার কমলার অনেক কাজ পড়ল। নিজের সুখের চিন্তা ছাড়াও পৃথিবীতে অনেক কিছু করতে হয়। বৃদ্ধ বাবা দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন। কমলা প্রায় সব সময় বাবার কাছে থাকতে লাগলো। আর কাশীনাথ, সে অদ্ভুত লোক।
এবার যেন সময় বুঝে এক গাদা বই নিয়ে ঘরের দরজা বন্ধ করে বসল। যখন বইতে মন লাগে না তখন বাইরে চলে যায়। কখনো হয়তো একটানা 2 দিন বাড়িতেই আসে না। কোথায় খায়, কোথায় ঘুমোয়, কেউ জানতে পারে না। এসব দেখে শুনে কমলা একরকম হতাশ হয়ে আশা ছেড়ে দিয়েছে। সে যুবতী হলেও মনে মনে এখনো বালিকা। স্বামী প্রেম, স্বামী ভক্তি এখনো তার শেখা হয়নি। শিখছিল, বাধা পড়েছে, আবার স্বামীর মাধ্যমেই বাধা পড়েছে। তো তাতে তার দোষ কি? সে যা শিখেছিল ধীরে ধীরে ভুলতে লাগলো। যে সোনার দাগগুলো বুকের মাঝে অল্প পড়েছিল তা এখনো উজ্জ্বল হয়নি। বাইরের সৌন্দর্য এখনো ভেতরে ছাপ ফেলতে পারেনি। যত্ন আর অবহেলার অভাবে তা ধীরে ধীরে মুছে যেতে লাগলো। শেষে যখন একেবারে মিলিয়ে গেল, কমলা তখন জানতেও পারল না। একটা ভাঙা বাড়ির 2-1টা ইট, 2-1 টুকরো কাঠ পাথর বুকের মাঝে ইতস্তত ছড়িয়ে আছে। মাঝে মাঝে দেখতে পেত, কিন্তু সেগুলো এক জায়গায় করে আবার জোড়া দিয়ে বাড়ি তৈরি করার তার ইচ্ছেও ছিল না, ক্ষমতাও ছিল না। এখানে একসময় একটা রাজপ্রাসাদ ছিল, বাগান ছিল, স্বপ্নের ঘোরে এসেছিল। স্বপ্ন শেষে চলে গেছে সবটা। সেই স্বপ্ন ফিরে দেখারও তার আর কোনো ইচ্ছে নেই। যা গেছে তা গেছে। বৃদ্ধ বাবার সেবা করে, দাস দাসীদের যত্ন করে কাজের মাঝে তার দিন কেটে যাচ্ছে। কিন্তু একজনের যাতে সুখ হয়, অন্যের তাতে হয় না। কমলা যে সুখ অনুভব করতে লাগলো, বুড়ি ঝি তাতে মনে কষ্ট পেতে লাগলো। অনেক দেখে শুনে সে গোপনে একদিন প্রিয়বাবুকে বলল, কর্তা বাবু, এই জামাই বাবু যেন কেমন হয়ে যাচ্ছেন। কখন বাড়িতে থাকেন, কখন চলে যান, কখন কি করেন, বাড়ির কেউ জানতে পারে না। দিদিমণির সঙ্গেও বোধহয় কথাবার্তা নেই। প্রিয়বাবু নিজের শরীর আর মন নিয়ে ব্যস্ত ছিলেন, এসব লক্ষ্য করেননি। বৃদ্ধ দাসীর কথায় তাঁর হুঁশ হল। কমলা আসার পর বললেন, মা, আমি যা জিজ্ঞেস করব তা ঠিক ঠিক উত্তর দিবি? কমলা বাবার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি কথা বাবা? দেখ মা, আমাকে লজ্জা পাওয়ার কিছু নেই। বাবার কাছে বিপদের সময় কোনো কথা লুকোতে নেই। আমাকে সব খুলে বল, আমি নিজে সব মিটিয়ে দিয়ে যাব। কমলা চুপ করে রইল। সুখে থাকবি বলে তোকে ভালো পাত্রের হাতে দিয়েছি। তুই ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু তোকে অসুখী দেখে মরেও আমার সুখ নেই। বৃদ্ধের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কমলার চোখ দিয়েও জল পড়ছিল। বৃদ্ধ সেই চোখের জল সস্নেহে মুছিয়ে দিয়ে বললেন, কাঁদে না মা, সব কথা আমাকে খুলে বলবি না মা? কিন্তু কি বলতে হবে কমলা তা খুঁজে পেল না। প্রিয়বাবু কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, ঝগড়া হয়েছে বুঝি? কমলা ভাবল, ভালোবাসা থাকলে তো ঝগড়া হবে। সে ঘাড় নেড়ে বলল, না না, ঝগড়া হয়নি, তবে সে বুঝি তোকে দেখতে পারে না। কমলার একবার ইচ্ছে হলো বলতে, তাই তো বটে, কিন্তু বলতে পারল না। স্বামী তাকে ভালোবাসে না বলতে তার বুকে বাঁধল। তাই সে চুপ করে রইল। প্রিয়বাবু মলিন মুখে বললেন, তবে তুই বুঝি তাকে দেখতে পারিস না? কমলা ভাবল, তাই হবে হয়তো। আমি হয়তো ভালোবাসি না, কিন্তু সে কি কথা? আমি আমার স্বামীকে ভালোবাসি না? কমলা শিউরে উঠে বুকের ভেতরটা দেখার চেষ্টা করল। দেখল সেখানকার গান বাজনা সব বন্ধ হয়ে গেছে।
শুধু মাঝে মাঝে দু একজন জিনিসপত্র সরিয়ে নিতে আসছে আর যাচ্ছে। তাদেরই হাতে থাকা বাদ্যযন্ত্র থেকে অসাবধানতায় হয়তো একটু আধটু সুর বেরিয়ে পড়ছে। কখনো হয়তো দু একজন অভিনেতা আড়াল থেকে উঁকি দিয়ে দেখছে। কমলা কেঁদে আঁচল দিয়ে চোখ ঢেকে ফেলল। প্রিয়বাবু খুব কাতর হলেন। কেন কাঁদিস মা? বাবা, আমরা যেন কেউ কারণ নয় বাবা। প্রিয়বাবু ধীরে ধীরে মেয়েকে নিজের বুকের কাছে টেনে নিলেন। তারপর খুব নিচু স্বরে বললেন, ছি মা, ও কথা কি মুখে আনে? তুই যার মেয়ে, সে আমার সব ছিল। এখনো রোজ রাতে সে আমার পায়ের কাছে এসে বসে থাকে। শুধু তোদের ভয়ে দিনের বেলা আসে না। সন্ধে হয়ে আসছে, যদি সে এসে তোর এ কথা শুনতে পায় তবে মনে খুব কষ্ট পাবে। তখন সন্ধে হয়ে আসছিল, ঘরটাও অন্ধকার হয়ে গিয়েছিল। কমলা সচকিতে চারদিকে তাকিয়ে দেখল সত্যি কেউ ঘরে এসেছে কিনা। কেউ কোথাও নেই দেখে আশ্বস্ত হলো। সে তখন বাইরে এলো। তার পা কাঁপছিল, শরীর এত দুর্বল লাগছিল যেন অর্ধেক রক্ত কেউ বের করে নিয়েছে। নিজের কাজকর্ম শেষ করে যে ঘরে কাশীনাথ মেঝের ওপর আসন পেতে প্রদীপ জেলে বই খুলে বসেছিল, সেখানে গিয়ে বসল। কাশীনাথ মুখ তুলে দেখল কমলা। তুমি? আমি এসেছি। বসো। কাশীনাথ আবার বইয়ে মন দিল। কমলা অনেকক্ষণ ধরে তার পড়া দেখল, তারপর হাত দিয়ে বইটা বন্ধ করে দিল। কাশীনাথ অবাক হয়ে মুখ তুলে বলল, আরে, বন্ধ করলে যে? দুটো কথা বলো না, রোজ তো পড়ো, একটু না পড়লে ক্ষতি হবে না। এই জন্য বন্ধ করে দিলে? শুধু তাই নয়, বিরক্ত হবে, বকবে, এই জন্যও বটে। কেন বিরক্ত হব কমলা? তোমাকে কখনো কি আমি বকেছি? কথা বলো না, কাছে আসো না। বই না পড়লে কেমন করে দিন কাটবে বলো দেখি? জ্বর হয়েছে, আজ দুদিন কিছুই খাইনি। তা তুমি তো একবারও খোঁজ নাওনি। কমলা মুখ তুলে দেখল স্বামীর মুখ খুবই শুকনো। কপালে হাত দিয়ে দেখল গা গরম। তখন কেঁদে স্বামীর কোলের ওপর লুটিয়ে পড়ল। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে হলো। তুই আমার দোষ ভুলে গিয়ে আর একবার আমাকে গ্রহণ করো। তো তোমার সব ভার আমাকে নিতে দাও লক্ষ্মীটি। আমি পারি, কিন্তু তুমি কি রাখতে পারবে? কেন পারবো না? দেখি। আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। অনেকদিন আগেই গ্রহণ করেছি, কিন্তু তুমি বুঝতে পারো না। এখনো হয়তো সবসময় ঠিক বুঝতে পারবে না। কমলা প্রদীপের আলোয় সেই মুখ যতটা পারল দেখে নিল। একবার যেন মনে হলো সেই মুখে ছাই ঢাকা অনেক আগুন আছে, মোম ঢাকা অনেক মধু আছে। মুহূর্তের জন্য সে নিজেকে হারিয়ে ফেলল। সে আবেগ ভরে বলে উঠল, কেন তুমি এতদিন নিজেকে চিনতে দাওনি? কেন এতদিন আমাকে লুকিয়ে রেখে আমাকে এত কষ্ট দিলে? বলো, কেন দিলে বলো? আনন্দের আতিশয্যে কমলা স্বামীর গলা জড়িয়ে ধরল। কাশীনাথের চোখ দিয়েও সেদিন জল গড়াতে লাগল। পরদিন প্রিয়বাবু কাশীনাথকে ডেকে পাঠিয়ে বললেন, দেখো বাপু, আমি আর বেশি দিন বাঁচব না। আমার ছেলে নেই, বিষয় আশয়
যা কিছু রেখে যেতে পারলাম তা সবই তোমাদের রইল। যে কদিন বাঁচি তার মধ্যে সব বুঝে সুঝে নাও, না হলে কিছুই থাকবে না। অন্যরা সব ফাঁকি দিয়ে নিয়ে নেবে। কাশীনাথ মাথা নিচু করে বলল, আজ্ঞা করুন। আজ্ঞা আর কি করব? কাল থেকে সকালবেলা একবার করে কাছারি ঘরে গিয়ে বসো। জি আজ্ঞা। কাশীনাথ চলে গেল। প্রিয়বাবু মেয়েকে ডেকে বললেন, মা, বুড়ো হয়েছি, বিষয় দেখতে পারি না, তাই কাশীনাথকে আমার জমিদারির সব ভার দিলাম। ভবিষ্যতে তার কাজ করতে যাতে অসুবিধে না হয় সেই জন্য মাঝে মাঝে উপদেশ দেব। কয়েকদিন তিনি নিজে কাছারি ঘরে গিয়ে কাশীনাথকে জমিদারি সংক্রান্ত অনেকগুলি বিষয় বুঝিয়ে দিলেন। সেও হাতে একটা কাজ পেয়ে খুশি হল। জমিদার বাড়ির ভেতরে যে একটা জ্বালা দানা বেঁধেছিল, অনেক দিন পর তার উত্তাপ যেন ধীরে ধীরে কমতে লাগলো। কাশীনাথ নিয়ম মতো কাছারির কাজ করে, কমলা নিয়ম মতো সংসার চালায় এবং প্রিয়বাবু নিয়ম মতো বিছানায় শুয়ে থাকেন। সংসার বেশ ভালোই চলছিল, কিন্তু কিছুদিন পর প্রিয়বাবুর শরীর আরও খারাপ হতে লাগলো। একদিন তিনি কমলাকে ডেকে বললেন, আমি উইল করেছি। তারপর বালিশের নিচ থেকে একটা কাগজ বের করে পড়তে লাগলেন। আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তির অর্ধেক আমার জামাতা কাশীনাথকে ও বাকি অর্ধেক মেয়ে কমলা দেবীকে দান করলাম। কেমন, ভালো হয়নি মা? কমলা কোনো কথা বলল না। কি হলো মা, তোমার পছন্দ হয়নি? এই উইল তিনি বিশেষ করে কমলাকে খুশি করার জন্যই করেছিলেন। তার বিশ্বাস ছিল স্বামী সম্পত্তির আসল মালিক হলে কমলাও খুব খুশি হবে। কিন্তু কমলা যা ভাবছিল তা মুখে বলতে লজ্জা পেতে লাগলো। কিছু বলবে কি? কমলা ঘাড় নেড়ে বলল, হ্যাঁ বাবা, কি মা? সব সম্পত্তি আমার নামে লিখে দাও। সে কি কথা মা? কমলা মাথা নিচু করে বসে রইল। প্রিয়বাবু অভিজ্ঞ মানুষ, সংসারে অনেক দেখেছেন, অনেক শুনেছেন। কমলার মনের কথা তাঁর কাছে গোপন রইল না। একে একে সব কথা যেমন বুঝতে লাগলেন, শরীরটাও তেমনি অবসন্ন হয়ে এলো। বালিশে ভর দিয়ে উঠে বসেছিলেন, এখন সেই বালিশে মাথা রেখে চোখ বুজে শুয়ে পড়লেন। অনেকক্ষণ চুপ থেকে বললেন, তুমি আমার একমাত্র সন্তান, তোমার মনে কষ্ট দিতে চাই না। সব সম্পত্তি তোমাকেই দিয়ে যাব, কিন্তু কাজটা ভালো হবে না। আশীর্বাদ করি সুখী হও, কিন্তু সে ভরসা আর করতে পারি না। দীর্ঘ জীবনে অনেক দেখেছি, নিজেও 3 বার বিয়ে করেছি। এরূপ মন নিয়ে পৃথিবীতে কোনো স্ত্রী কোনোদিন সুখী হতে পারে না। দেখতে ভালো হবে, তুমি খুশি হবে, এই ভেবে তোমাদের দুজনকেই সমান ভাগ করে সব দিয়ে যাচ্ছিলাম। জানতাম তুমি আর সে আলাদা নও। আচ্ছা বলো তোমা, কেন তার সম্পত্তি পাওয়াতে তোমার আপত্তি হচ্ছে? সম্পত্তি পেলে আর আমার দিকে ফিরে তাকাবেন না। সম্পত্তি না পেলে
আমার হাতে থাকবেন। আমি কাশীনাথকে চিনি, কিন্তু তুমি চেনো না। সে ঠিক তার বাবার মতো। যদি তোমাকে ভালোবাসতে না পারে, তবে সম্পত্তি পেলেও পারবে না, না পেলেও পারবে না। কমলা, এভাবে কি স্বামীকে হাতে রাখা যায়? জোর করে বনের বাঘ বশ করা যায়, কিন্তু জোর করে একটা ছোট ফুলকেও ফুটিয়ে রাখা যায় না। প্রার্থনা করি সফল হও, কিন্তু এ পথ ভালো নয়। সে যদি তোমাকে গ্রহণ না করে, তবে তোমার আর কি অবশিষ্ট থাকবে? যা থাকবে তাতে অর্ধেক সম্পত্তিতে কি চলে না? আরো একটা কথা, স্বামীকে দেহ, মন, আত্মা সব দিতে হয়। যাকে সব দিতে হয়, তাকে এই অর্ধেক সম্পত্তিটুকু কি দেওয়া যায় না? কমলা, এমন করিস না মা। যদি কোনোদিন সে জানতে পারে, মনে খুব কষ্ট পাবে। কমলা কোনো উত্তর দিল না। প্রিয়বাবুও আর কোনো কথা জিজ্ঞেস করলেন না। দুজনে প্রায় আধ ঘন্টা চুপ করে রইলেন। অন্ধকার হয়ে আসছে। দাসী প্রদীপ দিয়ে গেল। কমলাও চোখ মুছে তার দৈনন্দিন কাজে চলে গেল। পরদিন প্রিয়বাবু তাঁর উকিলকে ডেকে বললেন, আমি উইল বদলাবো। কিভাবে বদলাবেন? আমার জামাতার নাম কেটে সব সম্পত্তি মেয়েকে লিখে দেব। কেন? সে কথার প্রয়োজন নেই। যা বললাম সেই মতো লিখে দিন। প্রিয়বাবুর মৃত্যুর পর শ্রাদ্ধ শান্তি শেষ হল। উইল দেখে কাশীনাথ একটুও দুঃখিত বা অবাক হল না। পৃথিবীতে যা রোজ ঘটে, যা ঘটা উচিত, তাই ঘটেছে। এতে দুঃখই বা কি, আর অবাক হওয়াই বা কেন? তবুও দেওয়ান মশাই কাশীনাথকে একা পেয়ে বললেন, জামাই বাবা, কর্তা মশাই যে এমন উইল করবেন তা আমি ভাবতেও পারিনি। আগে তিনি একবার উইল করেছিলেন, তাতে আপনাকে আর দিদিমণিকে সমান ভাগ করে দিয়েছিলেন। সেই উইল যে কার কথায় বা কেন বদলালেন তা কিছুই বুঝতে পারছি না। বোঝার দরকারই বা কি? যার জিনিস সে পেয়েছে, তাতে আমারই বা কি, আপনারই বা কি? না, তবুও কিছুই তবুও নেই। আসলে আমার সম্পত্তিতে অধিকার কি? বরং আমাকে অর্ধেক দিয়ে গেলেই অবাক হওয়ার কথা ছিল। তাছাড়া আমাকে অর্ধেক দেওয়াও যা, তাকে সব দেওয়াও তাই। কোনো পার্থক্য আছে কি? না, পার্থক্য কিছুই নেই। আমি শুধু কর্তামশাইয়ের কথা বলছিলাম। তার ইচ্ছা আমি জানতাম, তাই একথা বলছিলাম। তিনি তাঁর কর্তব্যই করেছেন। ভেবে দেখুন, স্ত্রীর স্বামী ছাড়া গতি নেই, কিন্তু স্বামীর স্ত্রী ছাড়াও অন্য গতি আছে। আমি গরিব, একবারে অত সম্পত্তি হাতে পেলে হয়তো খারাপ ফল হতে পারত। এই ভেবেই বোধহয় আগের উইল বদলে গিয়েছেন। বৃদ্ধ দেওয়ান মশাই কাশীনাথকে এতদিন পণ্ডিত মূর্খ টোলো ভট্টাচার্য মনে করতেন। তার মুখে এমন বুদ্ধির কথা শুনে প্রশংসা না করে পারলেন না। এভাবে বৃদ্ধ দেওয়ান যতই কাশীনাথের বিজ্ঞতার পরিচয় পেতে লাগলেন, অন্যদিকে কমলার ততই বোকামির পরিচয় পেতে লাগলেন। দিনের মধ্যে শতবার সে নিজেকে প্রশ্ন করে, ইনি কেমন মানুষ? আর সেই শতবার ব্যর্থ প্রশ্ন শুকনো মুখে ফিরে এসে বলে, বুঝতে পারি না। অনেক চেষ্টা করেও কমলা কিছুতেই ঠিক করতে পারে না
এই মানুষটা কি দিয়ে তৈরি? মনটা কি তার নিজের শরীরের ভেতর রেখেছে, না আর কারো কাছে জমা দিয়ে এসেছে? সে দেখে অন্য সবাই যা করে তার স্বামীও তাই করে, খায়, ঘুমোয়, জমিদারির কাজ, সংসারের কাজ সব করে, সব বিষয়েই মনোযোগী, অথচ সব বিষয়েই উদাসীন। তার স্বামী কি ভালোবাসে, কিসে তার আগ্রহ, এত দিনেও কমলা তা ধরতে পারল না। কমলার অসুখের সময় কাশীনাথ পলকহীন চোখে দিন রাত তার শয্যা পাশে বসে থাকত। সেই মুখে যে কত আকুলতা, সেই বুকে যে কত মমতা ফুটে বেরোতো। আবার সুস্থ হওয়ার পর কমলা রাস্তার মাঝে পড়ে থাকলেও কাশীনাথ ফিরে তাকায় না, মুখ তুলেও দেখে না, নিজের মনে নিজের কাজে চলে যায়। কমলা অভিমান করে দুদিন কথা না বলে দেখেছে, কোনো ফল হয়নি। কাশীনাথ কাছে এসে আবার চলে যেত, না সাধত, না কাঁদত, না কোনো কথা বলতো। আবার কথা বললে হেসেই কথা বলতো, কোনোদিন বিরক্তি দেখাতো না বা জিজ্ঞেস করতো না, কেন দুদিন কথা বলনি, কেন রাগ করেছিলে? কমলা কিছুদিন পর নিজের মনে ছক কষে এমন ভাব ধরল যেন তার উদাসীন স্বামীকে সে বোঝাতে চায়, তুমি আমাকে অবহেলা করলে, আমিও অবহেলা করতে জানি। তোমাকে এত ভালোবাসি না যে তুমি মারিয়ে যাবে আর আমি ধুলোর মতো তোমার পায়ের তলায় পড়ে থাকব। কমলা দেখা হলে অন্যমনস্কভাবে মুখ ঘুরিয়ে গম্ভীর হয়ে চলে যায়, যেন বোঝাতে চায়, তোমাকে দয়া করে স্বামী করেছি বলে এমন ভেবো না যে তোমার পায়ে প্রাণ পড়ে আছে, এবং যখনই দেখা হবে তখনই হেসে কথা বলবো। আমার কাজের সময় সামনে পড়লে আমিও দেখতে পাই না। যখন সে কোনো দাসদাসীকে বকাবকি করে, তখন কাশীনাথ হঠাৎ যদি কোনো কথা বলে ফেলে, তবে সে কথা কানেই না তুলে যা বলছিল তাই বলতে থাকে, যেন তখন বলতে চায়, আমার দাস, আমার দাসী, আমার বাড়ি, আমার ঘর, যাকে যা খুশি বলবো, তুমি তাতে কেন নাক গলাচ্ছ? কিন্তু এতে কি শান্তি হয়? এভাবে কি ইচ্ছে পূরণ হয়? শান্তি হতো যদি কাশীনাথকে একটুও টলানো যেত। যাই করো না কেন, সে তার শান্ত গম্ভীর মুখ নিয়ে পরিষ্কার বুঝিয়ে দেয় যে সে নিজের জায়গাতে অটল বসে আছে। হিমালয় পর্বতের মতো তাকে এক বিন্দু নড়ানোর ক্ষমতাও তোমার নেই। যত খুশি ঝড় তোলো, গাছপালা ওলট পালট করে দাও, কিন্তু আমাকে টলাতে পারবে না। আচ্ছা, কমলা কি ভালোবাসে না? বাসে, কিন্তু সেই ভালোবাসা অসীম নয়। কমলা যেন সীমারেখা টেনে বলতে চায়, তুমি এর বাইরে যেও না, গেলে আমি সহ্য করতে পারবো না। হয়তো তখনও ভালোবাসবো, কিন্তু তোমার সম্মান রাখবো না। একদিন সে বৃদ্ধা দাসীর কাছে মনের দুঃখে কেঁদে বলল, বাবা আমাকে একটা জানোয়ারের হাতে সঁপে দিয়ে গেলেন। কেন দিদি? কেন আবার জিজ্ঞেস করিস? তোরা সবাই মিলে আমাকে কেন হাত পা বেঁধে জলে ফেলে দিলি না? আহা, ও কথা কি বলতে আছে দিদি? কেন বলতে নেই? তোরা যে কাজটা করতে পারলি, আমি তার কথা মুখেও আনতে পারবো না? না না, তা নয়, উনি চমৎকার মানুষ, তবে একটু পাগলামির সিট আছে। ওর বাবারও একটু ছিল, তাই জামাই বাবারও। তুই চুপ কর, পাগলের কথা মুখে আনিস না। বাবা পাগল হলেই ছেলে পাগল হয় না। পাগল একটুও নয়, শুধু ইচ্ছে করে আমাকে কষ্ট দেয়। স্বামী পাগল, এই কথা মেনে নিতে কমলার বুকে বাজল। শুনছেন গপ্প মীরের ঠেকের আজকের গপ্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কাশীনাথ। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। আজ 3 দিন হলো কাশীনাথের দেখা নেই। 2 দিন কমলা ইচ্ছে করে কোনো খোঁজ নেয়নি, কিন্তু তৃতীয় দিনে চিন্তিত হয়ে বাইরে দেওয়ানকে বলে পাঠালো, বাবু 2 দিন ধরে বাড়িতে নেই, তোমরাও কোনো খোঁজ করনি, তবে কি জন্য আছো এখানে? দেওয়ান ভাবল, বাবা, মন্দ না, কে কোথায় চলে যাবে তার খোঁজ আমি কিভাবে রাখবো। পরে খাজাঞ্চির কাছে খবর পেল যে জামাইবাবু 3000 টাকা নিয়ে কোথায় চলে গেছেন।
কোথায় গেছেন বা কবে ফিরবেন কাউকে বলে যাননি। কমলা কিছুক্ষণ কপালে হাত দিয়ে বসে রইল, তারপর বাবার উকিল বাবুকে ডেকে বলল, আমার সম্পত্তি দেখতে পারে এমন একজন লোক 1 সপ্তাহের মধ্যে ঠিক করে দিন। বেতন যা হোক আমি দেব। কলকাতার একটা সরু গলি, তার ভেতর একটা ছোট একতলা বাড়িতে সারা দিন বৃষ্টিতে ভিজে 1 হাঁটু কাদা মেখে কাশীনাথ ঢুকল। তার হাতে 2টো ওষুধের শিশি, 1 টিন বিস্কুট আর চাদরে বাঁধা বেদানা সহ আরো কিছু জিনিস ছিল। এই বাড়ির একটা ঘরের মেঝেতে একজন রোগী শুয়েছিল এবং কাছে বসে একটা মেয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কাশীনাথ ঢুকলে মেয়েটি বলল, এ কি কাশী দাদা, এত বৃষ্টিতে ভিজে কোথাও দাঁড়ালে না কেন? তা কি হয় বোন, বৃষ্টিতে ভিজে ক্ষতি হয়নি, কিন্তু দাঁড়ালে হয়তো হতো। বিন্দু ভেবে দেখল কাশীদার কথা ভুল নয়, তাই চুপ করে রইল। এই কয়েক বছর ধরে বিন্দু যে কষ্ট সহ্য করে আসছে তা কেবল সেই জানে। যেদিন সে জমিদারের মেয়েকে দেখতে যাওয়ার সব আয়োজন করেও যেতে পারেনি, তার পরদিনই তার শ্বশুর গোপাল বাবুর হঠাৎ কঠিন অসুখের খবর পেয়ে তাকে শ্বশুর বাড়ি চলে যেতে হয়েছিল। রোগ খুব বেড়ে গেলে গোপালবাবু বলেছিলেন, ছোট বৌমাকে একবার নিয়ে এসো, তাকে একবার দেখব। ছোট বৌমা হলো বিন্দুবাসিনী। সে এসে দেখল শ্বশুরের সত্যি খুব খারাপ অবস্থা। সবাই মিলে সাধ্যমতো চিকিৎসা করালো, কিন্তু গোপালবাবুকে বাঁচানো গেল না। মৃত্যুর 2-1 দিন আগে গোপালবাবু বিন্দুকে বললেন, মা, এই চাবি নাও, ওই বাক্সে যা রইল সব তোমাকে দিলাম। বিন্দু হাত পেতে নিল। অন্য জায়রা মনে করল বুড়ো মরার সময় বিন্দুকেই বুঝি সব দিয়ে গেল। আরও একটা কথা, গোপালবাবু অসুস্থ থাকাকালীন একদিন 4 ছেলেকেই কাছে ডেকে বলেছিলেন, দেখো বাবু, তোমাদের ভাইদের মধ্যে কোনো মিল নেই এবং তোমাদের মাও নেই, তাই আমার মৃত্যুর পর তোমরা এক সংসারে থেকো না। অহেতুক ঝগড়া করে আলাদা হওয়ার আগে যেটুকু ভালোবাসা আছে সেটা নিয়ে আলাদা হও। যা কিছু রেখে গেলাম তার উপর কিছু কিছু রোজগার করলে তোমাদের সংসার ভালোভাবেই চলবে। বাবার মৃত্যুর পর সবাই আলাদা হয়ে গেলে বিন্দু একদিন বাক্স খুলে দেখল ভেতরে একটা রামায়ণ আর একটা মহাভারত ছাড়া আর কিছুই নেই। হতাশ হলেও বিন্দু শ্বশুরের দান মাথায় তুলে নিল। সে বলল, এ তার স্নেহের দান, এটাই আমার রত্ন। কিছুদিন বিন্দুর ভালোই চলল। তারপর শুরু হলো বিপদ। বিন্দুর স্বামী যোগেশবাবু অসুস্থ হয়ে পড়লেন। বিন্দু হাড় ভাঙা খাটুনি খেটে সেবা করল, কয়েক বিঘা জমি বন্ধক দিয়ে চিকিৎসা করালো, কিন্তু কিছুতেই কিছু হলো না। গ্রামের কয়েকজন প্রতিবেশী তখন কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে বলল। বিন্দুবাসিনী তার সব গয়না বিক্রি করে স্বামীকে নিয়ে কলকাতায় এলো। এখানেও নানাভাবে চিকিৎসা করাতে গিয়ে বাকি জমিগুলো একে একে বন্ধক পড়ল, কিন্তু রোগের কোনো উন্নতি হলো না। টাকার অভাবে এখন ভালো চিকিৎসার পথ বন্ধ হয়ে গেল। বিন্দু স্বামীর বড় ভাইকে সব লিখে জানালো, কিন্তু কোনো ফল হলো না। তিনি উত্তর পর্যন্ত দিলেন না। তখন সে তার অন্য 2 ভাসুরকে লিখল, কিন্তু তারাও বড় ভাইয়ের পথ ধরে চুপ করে রইল। বিন্দু বুঝল এখন হয় না খেয়ে থাকতে হবে, নয়তো বিষ খেয়ে মরতে হবে। স্ত্রীর মুখ দেখে যোগেশবাবু সব বুঝতে পারতেন। একদিন তাকে কাছে বসিয়ে সস্নেহে হাত ধরে বললেন, বিন্দু, আমাকে বাড়ি নিয়ে চলো, মরতে হয় সেখানেই মরবো। এখানে সৎকারের লোক পাবে না,
এবার বিন্দু দেখল মৃত্যু নিশ্চিত, কারণ অন্য কোনো পথ নেই। স্বামীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ারও টাকা নেই, কিন্তু তাকে এই অবস্থায় রেখে কিভাবে মরবে? আর যদি মরতেই হয় তবে লজ্জা করে কি হবে? অনেক ভেবে সে লজ্জা দূরে সরিয়ে এই কথা কাশীনাথকে চিঠিতে জানালো। আসার সময় কাশীনাথ অনেক টাকা এনেছিল। সেই টাকা দিয়ে শহরের নামী ডাক্তারদের পরামর্শ নিলে সবাই বলল যে হাওয়া বদল না করলে সুস্থ হবেন না। কাশীনাথ সবাইকে নিয়ে বৈদ্যনাথ গেল। সেখানে মাস 2 থাকার পর সবাই বুঝতে পারল যোগেশবাবু এ যাত্রায় বেঁচে গেলেন। তবুও ফেরার সময় হয়নি, তাই তাদের সেখানে রেখে কাশীনাথ বাড়ি ফিরে এলো। সকালে কমলার সঙ্গে দেখা হলে সে জিজ্ঞেস করল, কখন এলে? রাতে। কমলা নিজের কাজে চলে গেল। কাশীনাথ বাইরে এসে কাছারি ঘরে ঢুকল। অনেক দিন পর তাকে দেখে কর্মচারীরা দাঁড়িয়ে উঠল। শুধু একজন সাহেবী পোশাক পরা যুবক নিজের কাজে চেয়ারে বসে রইল। একজন আগন্তুককে দেখে অন্য কর্মচারীরা যে সম্মান করল, নতুন বাবু বোধহয় তা দেখতে পেলেন না। কাশীনাথ নিজে একটা চেয়ার টেনে নিয়ে বসল। এই লোকটি নতুন ম্যানেজার হয়ে এসেছেন। নাম বিজয় কিশোর দাস। কলকাতায় বিএ পাশ করেছেন এবং অত্যন্ত দক্ষ লোক, তাই উকিল বিনোদবাবু একেই ম্যানেজার পদে নিয়োগ করেছেন। ম্যানেজার অনেকক্ষণ পর কাশীনাথের দিকে ফিরে বললেন, মশাইয়ের কোনো প্রয়োজন আছে কি? না, প্রয়োজন নেই, এই কাজকর্ম দেখছি মাত্র। এবার দেওয়ান মশাই দাঁড়িয়ে বললেন, ইনি আমাদের জামাই বাবু। বিজয়বাবু উঠে দাঁড়িয়ে সৌজন্য বিনিময় করলেন। নমস্কার। নমস্কার। এমন সময় একজন ভৃত্য এসে বিজয়বাবুকে বলল, বাবু, ভেতরে মা আপনাকে ডাকছেন। হ্যাঁ। বিজয়বাবু চলে গেলে কাশীনাথ ভৃত্যকে ডেকে জিজ্ঞেস করল, এই শোনো, ইনি কে? নতুন ম্যানেজার। কে রাখলো? মা রেখেছেন। কেন? বোধহয় কাজকর্ম সুবিধা মতো হচ্ছিল না বলে। এখন উনি কোথায় গেলেন? বাড়ির ভেতরে। কাশীনাথ আর কোনো কথা না জিজ্ঞেস করে ভেতরে এলো। আসার সময় দেখল একটা ঘরের পর্দার সামনে বিজয়বাবু দাঁড়িয়ে আছেন এবং তার আড়াল থেকে আরেকজন নিচু স্বরে কথা বলছে। কে কথা বলছে কাশীনাথ বুঝতে পারল, কিন্তু কোনো কথা না বলে সেদিকে একবারও না তাকিয়ে আপন মনে চলে গেল। দুপুরে কমলার সঙ্গে আরেকবার তার দেখা হলো। তখন কমলা জিজ্ঞেস করল, শরীর ভালো আছে তো? কাশীনাথ একইভাবে ঘাড় নেড়ে জানালো, আছে। আর কোনো কথা না বলে কমলা চলে গেল। দাঁড়িয়ে গল্পগুজব করার সময় এখন আর তার নেই। এখন অনেক কাজ, বিশেষ করে নিজের সম্পত্তি নিজের হাতে নিয়ে তার আর নিঃশ্বাস ফেলার সময় নেই। একদিন সকালে কাশীনাথ ম্যানেজার বাবুকে ডেকে পাঠালো। চাকরের মুখে ম্যানেজার জবাব দিলেন, এখন সময় নেই, সময় হলে আসব। কাশীনাথ তখন নিজে কাছারি ঘরে এসে বিজয়বাবুকে আড়ালে ডেকে বলল, শুনুন, আপনার সময় নেই বলে আমি নিজেই এসেছি। আসলে আজ আমার 500 টাকার দরকার আছে, সময় হলে ওটা উপরে পাঠিয়ে দেবেন। কি প্রয়োজন? তা আপনার শোনার দরকার নেই। তা নেই সত্যি, কিন্তু মালিকের অনুমতি ছাড়া দিই কিভাবে বলুন তো? কাশীনাথ বুঝল বিষয়টা একটু অন্য রকম দাঁড়াচ্ছে। আমার কথাই বোধহয় যথেষ্ট। অন্য অনুমতির দরকার আছে কি? অবশ্যই আছে, যাকে তাকে টাকা দিতে নিষেধ আছে। কাশীনাথ কমলার সঙ্গে দেখা করে বলল, তোমার নতুন লোকটাকে তাড়িয়ে দাও। কাকে? যে তোমার ম্যানেজার হয়ে এসেছে। কেন? তার দোষ কি? আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি। ও, তা কি করেছে? আমি ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু না এসে চাকরের মুখে বলে পাঠালো সময় নেই, হলে যাবে। এই ব্যাপার? হয়তো সময় ছিল না। সময় না থাকলে আসবে কিভাবে বলো? কাশীনাথ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, সময় ছিল না বলে আসতে পারেনি, মেনে নিলাম। কিন্তু আমি নিজে গিয়ে যখন টাকা চাইলাম তখন বলল যে মালিকের হুকুম ছাড়া দিতে পারবে না। তা কত টাকা চেয়েছিলে? 500। দিল না? না। আচ্ছা, তুমি কি আমাকে টাকা দিতে বারণ করেছো? হ্যাঁ,
যা তা করে টাকাগুলো উড়িয়ে দিতে আমার ইচ্ছে করে না। কাশীনাথ পাথরের মতো মানুষ হলেও মনে খুব আঘাত পেল। এমন ব্যবহার বা এমন কথা সে আগে কখনো শোনেনি। আমাকে দেওয়া কি উড়িয়ে দেওয়া? যেভাবেই হোক নষ্ট করার নামই উড়িয়ে দেওয়া। প্রয়োজনে খরচ করার নাম কিন্তু নষ্ট করা নয়। কি প্রয়োজন? একজনকে দিতে হবে। দিতে তো হবে, কিন্তু পাবে কোথায়? নিজের থাকে তো দাওগে, আমি বারণ করব না। কাশীনাথ চুপ করে রইল। কথাটা তার কানে আগুনের শলাকার মতো বিঁধল। বাইরে এসে সে নিজের ঘড়ি আংটি সব বিক্রি করে 500 টাকা বৈদ্যনাথে পাঠিয়ে দিল। নিচে এক জায়গায় লিখে দিল, আর কিছু চাস নে বল, আমার আর কিছুই নেই। সেই দিন থেকে কাশীনাথ আর ভেতরে ঢোকে না, কমলাও কোনো খোঁজ নেয় না। এভাবে কিছুদিন কাটার পর একদিন এক ভৃত্য এসে বলল, আপনার কাছে একজন বামন আসতে চান। পরক্ষণেই কাশীনাথ অবাক হয়ে দেখল একজন বৃদ্ধ ব্রাহ্মণ হাতে পৈতে জড়িয়ে কাছে এসে দাঁড়ালেন। আপনি মহৎ ব্যক্তি, ব্রাহ্মণকে সর্বশান্ত করবেন না। কেন, কি হয়েছে? আপনার তো অনেক আছে, কিন্তু আমার ওই জমিটুকু ছাড়া আর কোনো সম্বল নেই। ওটুকু আর নেবেন না। আপনি 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 শান্ত হন, কাঁদবেন না। দেখুন, আপনি সব খুলে বলুন। কাশীনাথ ব্যস্ত হয়ে ব্রাহ্মণের হাত ধরে কাছে বসালো। আপনি ধার্মিক মানুষ, শপথ করে বলুন তো, ক্ষেত্রপালের ওই জমিটা কি আমার নয়? কে বলেছে আপনার নয়? তবে বিজয়বাবু, আপনার নতুন ম্যানেজার আমার নামে মামলা করেছেন কেন? মামলা করেছে? আমি তো জানি না। দেখুন। সমন দেখিয়ে ব্রাহ্মণ বলতে লাগলেন, মামলা যখন হয়েছে তখন লড়বই এবং আপনাকে সাক্ষী মানব। কাশীনাথ ব্রাহ্মণকে বিদায় দিয়ে বিজয়বাবুকে ডেকে বলল, ওই জমিটা আমাদের নয়। মিছিমিছি ব্রাহ্মণকে কষ্ট দিচ্ছেন কেন? মনিবের হুকুম। মনিব কি অন্যের জিনিস চুরি করতে শিখিয়ে দিয়েছে? ওটা আমাদের জিনিস না, আপনাদের নয়। বিজয়বাবু কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখুন, আমি কেবল কর্মচারী। যেমন আদেশ হয়েছে তেমনই করেছি আর করব। এ কথা কমলাকে জানাতে কাশীনাথের লজ্জা লাগছিল, তবুও বলল, কমলা, ওই জমিটা তোমার নয়। ব্রাহ্মণের সম্পত্তি কেড়ে নিও না। কেড়ে নিচ্ছি কে বলল? যেই বলুক, ওই জমি তো তোমার নয়। মিছিমিছি মামলা করতে বিজয়বাবুকে বারণ করে দাও। বিজয়বাবু কাজের মানুষ, নিজের কাজ ভালোই বোঝেন। তার কাজে তোমার নাক গলানোর কোনো দরকার নেই। কয়েকদিন পর বিচারের দিন। সাক্ষী মঞ্চে দাঁড়িয়ে কাশীনাথ বলল, আমি স্বর্গীয় শ্বশুরমশাইয়ের সময় থেকে বিষয় দেখে আসছি এবং পরে নিজেও অনেক দিন দেখাশোনা করেছি। আমি জানি হুজুর, ওই জমি কমলা দেবীর নয়। বিজয়বাবু মামলা হেরে শুকনো মুখে বাড়ি ফিরে এলেন। অন্য পক্ষ দুহাত তুলে কাশীনাথকে আশীর্বাদ করে বাড়ি চলে গেল। পর্দার সামনে দাঁড়িয়ে বিজয়বাবু মামলার বিস্তারিত ব্যাখ্যা করে সব শেষে নিজের মতামত দিয়ে বললেন, কেবল জামাইবাবুর জন্যই আমরা এই মামলাটা হেরে গেলাম। তখন পর্দার আড়ালে কমলা রাগে ফুঁসতে লাগল। অনেকক্ষণ পর ভেতর থেকে কমলা বলল, আপনি ভেতরে আসুন, অনেক কথা আছে। ওকে। বিজয়বাবু ভেতরে ঢুকলেন। দুজনে অনেকক্ষণ নিচু স্বরে কথা বললেন। তারপর বিজয়বাবু বাইরে চলে এলেন। আজ অনেক দিন পর কাশীনাথ খেতে বসলে কমলা এসে বসল। এখন আর তার সেই উগ্রমূর্তি নেই, বরং সম্পূর্ণ শান্ত ও স্তব্ধ। কিছুক্ষণ পর কমলা বলল, ঘরশত্রু বিভীষণের জন্য সোনার লঙ্কাপুরি ছাই হয়ে গিয়েছিল, জানো? জানি। জানবে বই কি, সেও তো পরের অন্নেই মানুষ কি না? কাশীনাথ কোনো কথা বলল না। কমলা কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তাই ভাবি, যে চিরকাল পরের খেয়ে মানুষ,
এখনো যাকে পরের না খেলে উপোস করতে হয় তার সত্যি কথা বলার শখই বা কেন, আর এত অহংকারী বা কেন? কাশীনাথ নিরুত্তরে একের পর এক গ্রাস মুখে তুলতে লাগলো। যার খায় তার গলায় ছুরি দিতে কসাইয়ের মনেও দয়া হয়। কমলা, যে স্ত্রীর অন্নে পালিত তার তেজ শোভা পায় না। তোমার দিন দিন যেরকম ব্যবহার হচ্ছে তাতে চক্ষু লজ্জা না থাকলে বাড়ি থেকে বের করে দিতামই তো। অর্ধেক খাওয়া ভাত সরিয়ে রেখে কাশীনাথ কমলার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বলল, কমলা, আমি আগে কখনো রাগ করিনি, কখনো তোমাকে কড়া কথা বলিনি, কিন্তু তুমি যা বললে তা বোধহয় আর কেউ বলেনি। আজ থেকে তোমার অন্ন আর খাবো না। দেখো যদি এতে সুখী হতে পারো। কাশীনাথ উঠে দাঁড়ালো। কমলাও গর্বের সঙ্গে দাঁড়িয়ে বলল, যদি সত্যবাদী হও, যদি মানুষ হও, তবে নিজের কথা রেখো। তা রাখবো, কিন্তু তুমি যে কথা বললে তা তোমারই চিরশত্রু হয়ে রইল। আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু ঈশ্বর কি তোমাকে ক্ষমা করবেন? কমলা এবার জ্বলে উঠল। তোমার অভিশাপে আমার কিছুই হবে না, কিচ্ছু না। তাই হোক, ভগবান জানেন আমি তোমাকে অভিশাপ দিইনি, বরং আশীর্বাদ করছি। ধর্মে মতি রেখে সুখী হও। বাইরে এসে কাশীনাথ ব্যাকরণ, সাহিত্য, দর্শন সব বই একে একে ছিঁড়ে বাইরে ফেলে দিল। ভৃত্যদের ডেকে নিজে যা কিছু ছিল সব বিলিয়ে দিল। তারপর রাতে কমলার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকলো, কমলা, কমলা। কমলা জেগেই ছিল, কিন্তু উত্তর দিল না। দরজা খোলা ছিল। কাশীনাথ ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখল চোখ বুজে কমলা শুয়ে আছে। কাছে বসে মাথায় হাত দিয়ে কাশীনাথ আবার ডাকল, কমলা। এবারও কোনো উত্তর নেই। যাওয়ার সময় আশীর্বাদ করে যাচ্ছি বলে কাশীনাথ ধীরে ধীরে বেরিয়ে গেল। কাশীনাথ চলে যাওয়ার পর কমলা বিছানা ছেড়ে জানালায় এসে বসল। বসে বসে ভোর হতে দেখে সে আবার বিছানায় এসে শুল। যখন ঘুম ভাঙল তখন কমলা দেখল বেলা হয়েছে এবং বাড়িময় তুমুল হইচই পড়ে গেছে। পুরোপুরি জাগার আগেই একজন দাসী ছুটে এসে চিৎকার করে বলল, সর্বনাশ হয়েছে মা, ও মা, জামাই বাবু খুন হয়েছেন গো, ও গো খুন হয়ে গেছে, কি সর্বনাশ হলো গো। শরীরে এক কড়াই ফুটন্ত তেল ঢাললে মানুষ যেমন করে ওঠে, কমলাও তেমনি করতে করতে নিচে এসে বলল, একেবারে খুন হয়ে গেছে। কেউ একজন জবাব দিল, একেবারে। প্রায় আলুথালু বেশে কমলা যখন বাইরের ঘরে এলো তখন রক্তে ভেজা অচেতন কাশীনাথ একটা সোফার উপর পড়েছিল। সারা শরীরে ধুলো আর জমাট বাঁধা রক্ত। নাক, মুখ, চোখ দিয়ে অজস্র রক্ত বের হয়ে সেখানে শুকিয়ে গেছে। চিৎকার করে কমলা মাটিতে মূর্ছা গেল। সারা গ্রামে রটে গেল জমিদারের জামাইবাবু অন্ধকার রাতে একা কোথায় যাচ্ছিলেন, পথে খুন হয়ে গেছেন। 2 দিন পর কাশীনাথের জ্ঞান ফিরলে পুলিশ সাহেব জিজ্ঞেস করল, কে এমন করেছে? কাশীনাথ ওপরের দিকে তাকিয়ে বলল, উনি করেছেন। বৃদ্ধ দেওয়ান সেখানে দাঁড়িয়েছিল। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সাহেব আবার বলল, তাদের কি আপনি চিনতে পারেননি? হ্যাঁ, তো কে তারা? কাশীনাথ একটু চুপ থেকে বলল, আমি ভুল বলেছি, তাদের চিনতে পারিনি।
সাহেব আরো দুবার জিজ্ঞেস করে দেখল, কিন্তু কোনো ফল পেল না। কাশীনাথ আর দ্বিতীয় কোনো কথা বলল না। পরদিন কাশীনাথ নায়েবকে ডেকে বলল, বৈদ্যনাথে আমার বোন বিন্দুবাসিনী আছে, তাকে একবার দেখব, আপনি আনতে লোক পাঠান। 3 দিন পর বিন্দুবাসিনী ও যোগেশবাবু এসে পৌঁছলেন। বিন্দু শক্ত মেয়ে, সে কমলার মতো নয়, তাই চিৎকারও করল না, মূর্ছাও গেল না, শুধু চোখের জল মুছে বলল, কাশি দাদা কে এমন করেছে? কি করে জানবো রে? কারোর ওপর সন্দেহ হয় কি তোমার? সে কথা জিজ্ঞাসা করো না বোন। বিন্দু চুপ করে কাশীনাথের মুখের দিকে তাকিয়ে রইল। সবাই জানতো কাশীনাথ এই চোট কাটিয়ে উঠতে পারবে না। মৃত্যু যেন ক্রমেই ঘনিয়ে আসতে লাগলো। আজ গভীর রাতে জ্বরের ঘোরে ছটফট করতে করতে কাশীনাথ চিৎকার করে উঠল, বলো কমলা, এই কাজ তুমি করোনি? বিন্দু কাছে এসে দাদার মুখের কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করল, কি বলছো দাদা? কি বলছো? কাশীনাথ বিন্দুকে কমলা ভেবে দুহাত বাড়িয়ে তার গলা জড়িয়ে ধরে করুণ কণ্ঠে আবার বলল, আমি মনেও শান্তি পাবো না কমলা, শুধু একবার বলো, হ্যাঁ একবার, এমন কাজ তোমার দ্বারা হয়নি কমলা, বলো একবার। জ্ঞানে অজ্ঞানে তন্দ্রার ঘোরে কমলার 2 দিন কেটে গেল। ডাক্তার তার বিষয়ে চিন্তিত ছিলেন, তাই সবার সতর্ক পাহারা এসেছিল। আজ 2 দিনের অবিরাম সেবার পর সন্ধ্যের দিকে তাকে সচেতন করে বসানো হলো। ভালো করে চোখ চেয়ে কমলা দেখল, যে এতক্ষণ তার মাথা কোলে নিয়ে বসেছিল সে সম্পূর্ণ অপরিচিতা। তুমি কে? আমি বিন্দু, তোমার স্বামীর বোন। কমলা অনেকক্ষণ নীরবে তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হাত নেড়ে ঘরের সবাইকে বের করে দিয়ে বলল, আমি কতক্ষণ এমন অজ্ঞান হয়ে পড়ে আছি ঠাকুরজি? পরশু সকালে অজ্ঞান হয়ে পড়েছিলে বউ, এর মধ্যে আর তোমার হুঁশ ফেরেনি। পরশু? কমলা একবার চমকে উঠেই শান্ত হলো। তারপর মাথা নিচু করে চুপ করে বসে রইল। অনেকক্ষণ তার কোনো সাড়া না পেয়ে বিন্দু ভয় পেয়ে তার ডান হাতখানি নিজের হাতের মধ্যে নিয়ে ডাকল, বউ বউ। কমলা মুখ তুলল না, কিন্তু সাড়া দিল। ভয় পেও না ঠাকুরজি, আমি আর অজ্ঞান হব না। সে যে ভেতর থেকে নিজেকে শক্ত করার চেষ্টা করছে বিন্দু তা বুঝল, তাই সেও ধৈর্য ধরে চুপ করে রইল। আরো কিছুক্ষণ ওভাবে বসে থেকে কমলা কথা বলল, তুমি যে আমাকে নিয়ে এই 2 দিন বসে আছো ঠাকুরজি, আমার সেবা করতে কিভাবে তোমার প্রবৃত্তি হলো? আমি নিজে তো কখনো এমন করতে পারতাম না। বিন্দু কথাটা ঠিক বুঝতে না পেরে বলল, কেন প্রবৃত্তি হবে না বউ? তুমি তো আমার পর নাও। আমাদের পরিচয় নেই ঠিকই, কিন্তু দাদার মতো তুমিও আমার আপন। তার মতো তোমার সেবা করাও তো আমার কাজ। বউ তুমি জানো না, আসার পর থেকে আমার যে কিভাবে দিন কেটেছে সে ভগবানই জানেন। একবার দাদার ঘর, একবার তোমার ঘর। তার কাছে যখন যাই তখন তোমার জন্য প্রাণ ছটফট করে, আবার তোমার কাছে এসে বসলে তার জন্য ব্যাকুল হয়ে উঠি। বিকেল থেকে তিনি একটু সুস্থ হয়ে ঘুমোচ্ছেন দেখে তোমার কাছে স্থির হয়ে বসতে পেরেছিলাম। এ যাত্রা দাদা বেঁচে ফিরবেন এ আশা তো কারো ছিল না বউ। কি বলে ঠাকুরজি? উনি বেঁচে আছেন? বিন্দু ঘাড় নেড়ে বলল, বেঁচে আছেন বই কি, ডাক্তার বললেন আর ভয় নেই, জ্বর কমে গেছে। কমলার মুখটা হঠাৎ উজ্জ্বল হয়েই পরক্ষণে
মরা মানুষের মতো ফ্যাকাশে হয়ে গেল। সারা শরীর থরথর করে কেঁপে উঠল এবং পরক্ষণেই জ্ঞান হারিয়ে বিন্দুর কোলে ঢলে পড়ল। বিন্দু চিৎকার করে কাউকে ডাকল না। তার মাথা কোলে নিয়ে বসে নিঃশব্দে হাত পাখা দিয়ে বাতাস করতে লাগল। এই মেয়েটির ধৈর্য যে কতখানি তা তার স্বামীর অসুস্থতার সময় প্রমাণ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে কমলা চোখ মেলে দেখল সে কোথায় আছে। তারপর সেই কোলেই উপুর হয়ে পড়ে প্রাণপণে নিজের বুক চেপে ধরে কাঁদতে লাগল। সেই কান্না এত গভীর যে তা বিন্দুর কোলের মধ্যেই যেন জমাট বাঁধতে লাগল। তার এক বিন্দু আওয়াজও ঘরের বাইরে কারো কানে পৌঁছল না। বাইরের অন্ধকার আরো ঘনীভূত হতে লাগল। শুধু এই স্বল্পালোকিত ঘরে এই দুটি তরুণী নারী, একজন তার বিদীর্ণ হৃদয়ের সব জ্বালা অন্যজনের গভীর শান্ত কোলের মধ্যে ঢেলে দিতে লাগল। ধীরে ধীরে শান্ত হয়ে কমলা স্বামী সম্পর্কে অনেক প্রশ্ন করল, কিন্তু কেন যে নিজে গিয়ে তাকে দেখার ইচ্ছে প্রকাশ করল না তা বিন্দু কিছুতেই বুঝতে পারল না। হয়তো বড় লোকদের শিক্ষাই এমন, সেবার ভার চাকরদের ওপর দিয়ে বাইরে থেকে খবর নেওয়াই তাদের নিয়ম। হঠাৎ কমলা জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুরজি, তোমার দাদার জ্ঞান হলে আমাকে কি একবারও খোঁজ করেননি? একবার করেছিলেন, কিন্তু বলেই বিন্দু হঠাৎ থেমে গেল। কমলা তা লক্ষ্য করল এবং ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে রইল। বিন্দু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দাদার জ্ঞান হলে তিনি আমাকে তুমি মনে করে গলা ধরে চিৎকার করে উঠেছিলেন। আমি মরেও শান্তি পাবো না কমলা। কমলা, শুধু একবার বলো, একবার বলো, এমন কাজ তোমার দ্বারা হয়নি কমলা, শুধু একবার বলো কমলা। কমলা নিঃশ্বাস বন্ধ করে বলল, তারপর আমি তো জানি না বউ, তিনি কোন কথা জানতে চেয়েছিলেন। আমি জানি ঠাকুরজি, তিনি কি জানতে চান। কমলা সোজাসুজি উঠে বসল। বিন্দু কমলার হাত ধরে ফেলল। দোহাই তোমার, তুমি ওই ঘরে যেও না। কেন যাব না? ডাক্তার বারণ করেছিলেন, তুমি গেলে ক্ষতি হতে পারে। আমার ক্ষতি আমার চেয়ে ডাক্তার বেশি বোঝে না ঠাকুরজি। আমি তার কাছেই চললুম। ঘুম ভেঙে আবার যদি জানতে চান, আমাকে তো তার জবাব দিতে হবে। কমলা বিন্দুর হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, আমি মাথা সোজা রেখে চলতে পারবো না বোন, আমাকে দয়া করে একবার তার কাছে দিয়ে এসো। মনে মনে বলল, ভগবান, হাতের নোয়া যদি এখনো বজায় রেখে থাকো ঠাকুর, তবে সত্যি মিথ্যের বিচার করে আর তা কেড়ে নিও না। শাস্তি তো আমার পাও না, সেসব তো তোলা রইলই। শুধু এটুকু করো প্রভু, তোমার সব কঠিন শাস্তি যাতে হাসি মুখে মাথা পেতে নিতে পারি, সেই পথটুকু বন্ধ করে দিও না। স্বামীর ঘরে ঢুকে কমলা নিজেকে আর ধরে রাখতে পারল না। তার দুদিনের উপবাসে ক্লান্ত শরীর আর দুর্বল মস্তিষ্ক ঘুরে গিয়ে স্বামীর পায়ের কাছে পড়ে গেল। কাশীনাথ জেগেছিল। কেউ একজন তার পায়ের কাছে বিছানায় পড়ল তা সে বুঝতে পারল, কিন্তু ঘাড় তোলার শক্তি ছিল না তার। তাই জিজ্ঞেস করল, কে? বিন্দু? না দাদা, বউ। কমলা, তুমি এখানে কেন? বিন্দু জবাব দিল। শিওরে বসে বলল, কি আর বলবো, সামলাতে না পেরে মাথা ঘুরে পড়ে গেছে দাদা। কাশীনাথ চুপ করে রইল। বিন্দু আবার বলল, আজ রাতে আসতে আমি বারণ করেছিলাম। আমি নিশ্চিত জানতাম দুদিন পর যার এইমাত্র জ্ঞান হয়েছে সে কিছুতেই এ ঘরে ঢুকে নিজেকে আর সামলাতে পারবে না।
স্বামীর দুই পায়ের মধ্যে মুখ লুকিয়ে কমলা নীরবে পড়েছিল। তার অবিরাম তপ্ত অশ্রুর ধারা কাশীনাথ নিজের শীতল পায়ের ওপর অনুভব করছিল। তাই ধীরে ধীরে বলল, হ্যাঁ বোন, না এলেই তার ভালো ছিল। কমলার দিকে তাকিয়ে বিন্দুর নিজের চোখেও জল চলে এসেছিল। আঁচলে মুছতে মুছতে বলল, সে কি কেউ পারে দাদা? তুমি ভালো হয়ে ওঠো। এই দুটো দিন বউয়ের যে কেমন করে কেটেছে তা আমি জানি, আর ভগবান জানেন। নিজেও বোধহয় জানে না। ভগবানের নাম শুনে কাশীনাথ চোখ বুজে নিজের অন্তরের দিকে তাকালো। যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তর্যামী চিরকাল অধিষ্ঠিত আছেন, তাঁর চরণে যেন এই প্রশ্ন নিবেদন করে সে মুহূর্তের জন্য অপেক্ষা করল। তারপর চোখ মেলে বলল, আমার প্রাণের আর কোনো ভয় নেই কমলা। কমলা, উঠে বসো। দাদা, তুমি আমার কাছে যে কথা জানতে চেয়েছিলে, বউ তার উত্তর দিতে এসেছে। কাশীনাথের ফ্যাকাশে ঠোঁটে হাসি ফুটে উঠল। আর কাউকে কোনো জবাব দিতে হবে না বিন্দু। যে দুদিনও অচেতন হয়ে পড়েছিল, তার মধ্যেই আমার সব জবাব পৌঁছে গেছে। বলে বাম হাতে ভর দিয়ে কাশীনাথ উঠে বসল। ডান হাতে কমলার মাথাটি জোর করে তোলার চেষ্টা করে ডাকল, কমল, কমল। কমলা সাড়া দিল না। একইভাবে সজোরে পায়ের ওপর মুখ চেপে পড়ে রইল। একইভাবে তার দু চোখ দিয়ে কান্নার বন্যা বইতে লাগলো। দাদা, তুমি উঠো না। ডাক্তার বলেন আবার যদি। ডাক্তার যাই বলুক বোন, আমি তোদের বলছি, আর ভয় নেই। এ যাত্রা তোরা আমাকে ফিরিয়ে এনেছিস। তারপর কমলার রুক্ষ চুলগুলো হাতের মধ্যে নিয়ে ক্ষণকাল নীরবে নাড়াচাড়া করে কাশীনাথ আবার শুয়ে পড়ল। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।